মতলবটা কি আপনার ম্যাডাম? কি চাই? রিদি এক মুহূর্ত দেরি না করে সৌহার্দ্যের সাথে গড়ে ওঠা দূরত্বটুকু নিমেষেই ঘুচিয়ে দিল। সৌহার্দ্যের দিকে মুখ ফিরিয়ে দুই হাতে তার টি শার্টের কোনা আলতো করে টানতে টানতে লাজুক চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, প্লিজ ডাক্তার সাহেব, কালকের ক্লাস টেস্টের প্রশ্নগুলো আমাকে একটু দিয়ে দিন না, তাহলে আমি আপনাকে দুটো চুমু দিব। সৌহার্দ্যের বুঝতে বাকি রইল না তার ধরিবাজ বউয়ের আসল উদ্দেশ্য। বিরক্তিতে নাকমুখ কুঁচকে সে ধমক দিয়ে উঠল, তোমার থেকে আমি অযথা নাম্বার কাটি না। তোমার লেখার টপিকগুলোতে ভুল থাকে। এই মোটা মাথা নিয়ে কে বলেছে তোমাকে ডাক্তারি পড়তে? অপারেশন টেবিলে রোগী তোমার হাতে পটল তুলবে, স্টুপিড। বলেই সৌহার্দ্য মুখ ঘুরিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিতে যাবে, ঠিক তখনই রিদি একটা দীর্ঘশ্বাস ফেলে এমন ভাবে হতাশ হওয়ার ভান করলো যেন পৃথিবীটাই শেষ হয়ে গেছে। করুণ সুরে বলল, ভেবেছিলাম দুটো চুমু দিব, আপনি যেহেতু চাচ্ছেন না তাহলে থাক। কথাটা বলেই রিদি সরে যেতে চাইলো। অমনি সৌহার্দ্য গলা খাকারি দিয়ে একটু নড়ে চড়ে বসলো। নিজের গম্ভীরতাকে কোনো মতে বজায় রেখে বলল, ওকে দিচ্ছি, চুমু দাও। বলেই সে রিদির দিকে গাল এগিয়ে দিল। রিদি খানিকটা দূরে সরে গিয়ে মুখ বাঁকিয়ে বলল, আপনাকে আমি চিনি, চুমু নিয়ে আপনি নিশ্চয় পোল্টি খাবেন। আগে প্রশ্ন দেন, তারপর চুমু খাবেন। সৌহার্দ্য এক মুহূর্ত ভেবে ড্রয়ার খুলে একটি প্রশ্নপত্র বের করে রিদির দিকে এগিয়ে দিল। রিদি প্রশ্নটা হাতে পেয়ে খুশিতে ডগমগ হয়ে দ্রুত এগিয়ে দিয়ে সৌহার্দ্যের দুই গালে টপ টপ করে দুটো চুমু খেয়ে সরে আসতে যাবে, ঠিক তখনই সৌহার্দ্য ক্ষিপ্র গতিতে তাকে নিজের কোলে টেনে নিল। রিদির কোমর জড়িয়ে ধরে তার ঠোঁটের দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে বলল, হুম, আমার মন ভরেনি। চুমু দিয়েছ নাকি কারেন্টের শক দিয়েছ? বলেই রিদি কিছু বুঝে ওঠার আগেই সৌহার্দ্য তাকে নিজের আয়ত্তে নিয়ে নিল। কোনো আগাম সতর্ক বার্তা ছাড়াই সে রিদির সমস্ত প্রতিরোধ ভেঙে নিজের ওষ্ঠজোড়া ডুবিয়ে দিল তার নরম ওষ্ঠের ভাঁজে। সেই আকস্মিকতায় রিদি যেন মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। থমকে গেল তার হৃদয় স্পন্দন, নিঃশ্বাস নেওয়ার কথাও ভুলে গেল সে। ঘোর কাটতেই হাত বাড়িয়ে সৌহার্দ্যকে সরিয়ে দেওয়ার এক নিষ্ফল চেষ্টা করলো রিদি, কিন্তু সৌহার্দ্যের সুঠাম শরীরের নিশ্চিদ্র বেষ্টনী থেকে মুক্তি পাওয়ার সাধ্য কার? হৃদির দম যেন ক্রমশ ফুরিয়ে আসছে, তবুও সৌহার্দ্যের অবিচল নির্লিপ্ততা কিছুতে ছাড়বে না তাকে। প্রায় দীর্ঘ 10 মিনিট পর সৌহার্দ্য হৃদকে ছেড়ে দিয়ে নিজের ঠোঁট আলতো করে মুছে বাঁকা হেসে সে ফিসফিস করে বলল, ইটস ডেলিশাস, বাট সুইটার, এই সপ্তাহে আমি আর পরীক্ষা নিচ্ছি না। পরের সপ্তাহে নতুন করে ট্রাই করো। ওকে গুড গার্ল। বলেই গালটা টেনে দিল। এদিকে রিদি তখনও ঘোরগ্রস্ত। আটকে থাকা নিঃশ্বাসটা কোনো মতে ছেড়ে দিয়ে সে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্যের দিকে। বুকের ভেতরটা তখনও উত্তাল। হৃদস্পন্দনের সেই তীব্র ছন্দ কোনোভাবেই স্বাভাবিক হয়ে আসছে না। সৌহার্দ্যের সেই আকস্মিক ও গভীর চুম্বনের রেশ না কাটতেই হৃদির মস্তিষ্ক যেন স্তব্ধ হয়ে গেল। ঘরের চারপাশের বাতাস তার কাছে হঠাৎই ভারী আর অসহ্য মনে হতে লাগলো। হৃৎপিণ্ডের সেই উদ্দাম ধকপকানি, সৌহার্দ্যের বুকের উষ্ণতা আর নিজের অস্তিত্বের এই অদ্ভুত দোলাচল সব মিলিয়ে এক তীব্র ঘোর আর তীব্র অস্বস্তিতে হৃদি যেন হারিয়ে যাচ্ছিল। চোখের সামনে সব কিছু ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। সৌহার্দ্যের শক্ত আলিঙ্গনের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই হৃদির হাতটা অকারণেই কেঁপে উঠল। পরের মুহূর্তেই এক গভীর অন্ধকারের অতলে তলিয়ে গেল সে। হৃদির নিস্তেজ শরীরটা নিজের বুকের উপর লুটিয়ে পড়তেই সৌহার্দ্যের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে হৃদিকে আলগা করে ধরে মুখে আলতো চাপড় দিয়ে ডাকলো, কি হলো হার্ট? ওপেন ইউর আইস। হৃদে সারাহীন দেখে সৌহার্দ্য বুঝল মেয়েটা সম্ভবত এই আকস্মিক আবেগের তীব্রতা নিতে পারেনি। সে বিরক্তির এক দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে উঠল, স্টুপিড মহিলা, সামান্য একটা চুমুর ধাক্কাও সামলাতে পারলো না। একটু বিরক্ত হয়েই সে হৃদিকে বিছানায় শুইয়ে দিল। পাশের বইপত্রগুলো সরিয়ে আলতো হাতে চাদরটা গায়ে জড়িয়ে দিল সে। এসির তাপমাত্রা কিছুটা কমিয়ে দিয়ে আবার নিজের ল্যাপটপে মনোযোগ দিল সৌহার্দ্য। কালই তাকে ঢাকা যেতে হবে। আপ্রাণ চেষ্টা করছে হৃদিকে তার পুরনো কলেজে ট্রান্সফার করে নিয়ে ফিরে যেতে।
চট্টগ্রামে এভাবে বন্দী হয়ে থাকাটা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঢাকাতে তার সবকিছু, মেডিকেল কলেজের কঠোর নিয়ম আর পড়াশোনার চাপের কারণে কর্তৃপক্ষ সহজে রাজি হচ্ছে না। তবুও সৌহার্দ্য নিজের ক্ষমতা আর প্রভাব খাটিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতিটা সহজ করার জন্য। সকালের মিষ্টি রোদের ঝিলিক জানালার ফাঁক গলে হৃদির মুখে এসে পড়ল। চোখের পাতা কাঁপিয়ে সে যখন ঘুম ভাঙল, মনে হলো কেউ যেন তাকে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। হালকা শরীর ঘুরিয়ে তাকাতেই হৃদির দৃষ্টি আটকে গেল। সৌহার্দ্য তাকে পেছন থেকে এক হাতে কোমর জড়িয়ে ধরেছে আর নিজের পা দিয়ে জড়িয়ে রেখেছে হৃদির পা দুটি। অদ্ভুত এক নির্ভরতার আরামে গভীর ঘুমে আচ্ছন্ন সৌহার্দ্য। হৃদি এক দৃষ্টিতে চেয়ে রইল মানুষটার দিকে। কি শান্ত, কি মায়াবী দেখাচ্ছে লোকটাকে। ঘুমের মধ্যেও মুখটাকে কেমন প্যাঁচার মতো করে রেখেছে। হৃদির ভীষণ হাসি পেল। হঠাৎই গতকাল রাতের সেই মুহূর্তের কথা মনে পড়তেই লজ্জায় হৃদির দুই গাল রাঙা হয়ে উঠল। মৃদু স্বরে বিড়বিড় করে উঠল ইস, নির্লজ্জ বেহায়া ডাক্তার। বলেই আলতো করে সৌহার্দ্যের হাতটা নিজের কোমর থেকে সরিয়ে দিতেই সৌহার্দ্য ঘুমের ঘোরেই বিরক্তিতে নাকমুখ কুঁচকে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। হৃদি বিছানায় পাশ থেকে নিজের ওড়নাটা নিয়ে সাবধানে পা টিপে টিপে বিছানা ছেড়ে বারান্দার দিকে এগিয়ে গেল। ঘড়িতে তখন সকাল 8টা। বারান্দায় দাঁড়িয়ে বাইরের স্নিগ্ধ প্রকৃতির দিকে তাকিয়ে হৃদির মনে হচ্ছিল গতকালের সেই সংশয়গুলো যেন এক নিমেষেই ধুয়ে মুছে গেছে। সে খুব ভালো করেই বুঝে গেছে এই মানুষটার মুখ থেকে ভালোবাসার স্বীকারোক্তি শোনার অপেক্ষায় থাকলে তাকে হয়তো সারা জীবন একাই কাটিয়ে দিতে হবে। না বলবে ভালোবাসি, না বলবে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবে, আর না তাকে ছাড়তে রাজি হবে। সম্পর্কটা এভাবেই বয়ে চলবে। তবুও এই অদ্ভুত নিয়মহীন সংসারের সুরটা বোধহয় এভাবেই বাঁধা। ভাবনার রেশটুকু ছেড়ে ফেলে হৃদি যখন রান্নাঘরের দিকে পা বাড়াবে, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখা গেল রায়দা শেখের বাসার কাজের বুয়া দাঁড়িয়ে আছে। ভদ্রমহিলা মিষ্টি হেসে রায়দা শেখের পাঠানো খাবারের বক্সটি হৃদির হাতে তুলে দিলেন। এরপর ঘরে ঢুকে চটজলদি সবকিছু গুছিয়ে রেখে সৌহার্দ্য ওঠার আগেই দ্রুত বেরিয়ে গেলেন তিনি। হৃদি খাবারের বক্সটি খুলতে যাবে, ঠিক তখনই আড়ামোড়া ভেঙে ঘুম ঘুম চোখে সৌহার্দ্য ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসলো। তার মুখাবয়বে পাথরের মতো শীতল ভাব, যেন কোনোভাবেই বোঝা সম্ভব নয় ভেতরে কি চলছে। গতকাল রাতের সেই ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে পড়তেই হৃদির দুই গাল লজ্জায় রক্তিম হয়ে উঠল। সৌহার্দ্যের চোখের দিকে সরাসরি তাকানোর সাহসটুকু যেন সে হারিয়ে ফেলেছে। টেবিলে খাবার সাজাতে সাজাতে হৃদির হাত কাঁপছিল। সৌহার্দ্য এক দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে ভ্রুকুচকে প্রশ্ন করল, আজ কলেজ যাবে? হৃদি প্লেটে পরোটা আর মাংস বাড়িয়ে দিতে দিতে নিচু স্বরে উত্তর দিয়ে বলল, যাব। সৌহার্দ্যের চোখে মুখে প্রতিদিনের মতোই একরাশ বিরক্তি। গমগমের স্বরে সে নির্দেশ দিল, ওকে দেন, যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাব। কফি দাও, এসব খাবো না। তুমি দ্রুত খেয়ে নাও, বের হতে হবে। হৃদি কফির মগটি এগিয়ে দিতে দিতে দ্বিধা ভরে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? কফিতে একটা লম্বা চুমুক দিয়ে সৌহার্দ্য নির্বিকার গলায় বলল, ঢাকা ফিরতে হবে, তোমার ট্রান্সফারের ব্যবস্থা করব। আমার ইমার্জেন্সি রেগির। খবরটা শুনেই হৃদির মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। একটু অভিমানী গলায় সে বলল, আমি এখানেই থাকি, আমার চট্টগ্রামটা খুব ভালো লাগে। কথাটা শেষ না হতেই সৌহার্দ্যের কপালে বিরক্তির ভাঁজ গভীর হলো। ধমকের সুরে সে বলে উঠল, স্টুপিড মহিলা, একা এখানে কার কাছে থাকবে? খালামণি তো কদিন পরেই লন্ডন চলে যাবে। হৃদি আর কথা বাড়ালো না। সে জানে এই মানুষটার সাথে যুক্তি দিয়ে যেটা অসম্ভব, উল্টে ধমক খাওয়ার ভয়টা তো আছেই। চুপচাপ খাওয়া শেষ করে সৌহার্দ্যের সাথে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। সৌহার্দ্য হৃদিকে কলেজে নামিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। সকাল 11টা। খাটের সাথে হেলান দিয়ে বসে মোবাইল স্ক্রল করছিল আরবান। সারা রাত নাইট ডিউটি করে এসে ভোর 5টায় ঘুমিয়েছিল সে, কিন্তু স্বভাব মতোই 11টা বাজতে না বাজতে ঘুম ভেঙে গেল। হঠাৎ বাথরুমের দরজা খোলার শব্দে আরবান ফোনের দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই থমকে
থমকে গেল যেন পুরো পৃথিবীটা। ভেজা লম্বা চুলগুলো হাত দিয়ে মুছতে মুছতে বেরিয়ে এলো পৃথা। রূপালি জলের ফোঁটাগুলো তার চুলে আটকে থেকে যেন মুক্তোর মতো ঝিলিক দিচ্ছে। এমন স্নিগ্ধ সিক্ত রূপে তাকে আজ অপার্থিব সুন্দর লাগছে। আরবানের চোখের পলক ফেলার কথা যেন মনেই রইল না। সম্মোহিতের মতো তাকিয়ে রইল সে। হঠাৎ পৃথা বুঝতে পারল কেউ তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। আরবানের দিকে চোখ পড়তেই পৃথা থমকে গেল। লজ্জায় আড়ষ্ট হয়ে দ্রুত নিজের বুকের ওড়নাটা টেনে ঠিক করে নিল। আরবান নিজের ভুল বুঝতে পেরে গলা খাকারি দিয়ে দৃষ্টি সরিয়ে নিল। ঢোক গিলে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আজ কলেজে গেলে না যে? পৃথা একটু ইতস্তত বোধ করলো। নিচু স্বরে বলল, শরীরটা একদম ভালো লাগছে না। তাছাড়া ভাবিও তো অসুস্থ। শুনলাম আজ সৌহার্দ্য ভাইয়া আসবে, তাই রান্নাবান্নার অনেক ঝামেলা। ভাবি এই শরীর নিয়ে পারবে না, মা তাই আমাকে যেতে বারণ করলেন। পৃথার কথায় আরবানের ভেতরটা একটু বিরক্তিতে ভরে উঠল। তার মায়ের এই চালাকিগুলো সে খুব ভালোভাবেই চেনে। প্রতিদিন কোনো না কোনো অজুহাতে পৃথার পড়াশোনায় বাধা হয়ে দাঁড়ান তিনি। আরবান শান্ত হয়ে পৃথাকে হাতের ইশারায় নিজের কাছে ডাকলো। পৃথা দ্বিধা কাটিয়ে এগিয়ে আসতেই আরবান তাকে আলতো করে নিজের পাশে বসিয়ে নিল। কাঁধ জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে আদুরের স্বরে ফিসফিস করে বলল, দেখো বৃথা, কারো কথায় নিজের পড়াশোনার সাথে কখনো আপোষ করবে না। আর ভাইয়া এমনিতেই খুব কম খায়, খুঁতখুঁতে স্বভাবের। এত আইটেমের রান্না করে নিজেকে কষ্ট দেওয়া একদমই প্রয়োজন নেই। সাধারণ রান্নার সাথে ভাইয়ার পছন্দের দুটো ডিশ বানিয়ে দিলেই চলবে। আরবানের আশ্বাসে পৃথার আড়ষ্টতা কিছুটা কমলো। সে মৃদু মাথা নেড়ে সাই জানিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরবান এক দৃষ্টিতে পৃথার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি বুলিয়ে নিজের মনেই বিড়বিড় করলো, আমার লাজুক লতা। সৌহার্দ্য চট্টগ্রামে নেই প্রায় এক সপ্তাহ। এই 7টি দিন যেন থমকে আছে হৃদির জীবনে। দুজনের মাঝে যোগাযোগ বলতে প্রায় কিছুই নেই। যাওয়ার পর দিন সৌহার্দ্য একবার ফোন করেছিল, তারপর থেকে নীরবতা। হৃদিও অভিমান করে ফোন করেনি, তবে ফোনে হাতে বারবার চেক করেছে, অপেক্ষা করছে যেন এই বুঝি সৌহার্দ্যের নাম্বার থেকে কল এলো। কিন্তু সৌহার্দ্য কোনো রকম সাড়া শব্দ দেয়নি। রাত 12টা, পড়ার টেবিলে বসে আছে হৃদি, কিন্তু বইয়ের পাতায় তার মন নেই। বুকের ভেতরটা যেন কেমন ছটফট করছে। অকারণে অস্থিরতায় মন কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। নিস্তব্ধতা ভেঙে হঠাৎই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সৌহার্দ্যের নামটা ভেসে উঠতেই হৃদির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সমস্ত অভিমান ভুলে সে দ্রুত ফোনটা কানে নিল, কিন্তু ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শুনেই হৃদির রক্ত হিম হয়ে এলো। সৌহার্দ্যের কণ্ঠস্বর কেমন যেন ভাঙা ভাঙা, অদ্ভুত এক অবসাদ তাতে। আই মিস ইউ সুইটহার্ট। সৌহার্দ্যের গলার স্বরটা ঠিক স্বাভাবিক লাগছে না, যেন কোনো গভীর যন্ত্রণায় সে পিষ্ট হচ্ছে। হৃদির বুকের ভেতরটা ধক করে উঠল। উদ্বিগ্ন কণ্ঠে সে দ্রুত বলে উঠল, কি হয়েছে আপনার ডাক্তার সাহেব? এমন করে কথা বলছেন কেন? আপনি ঠিক আছেন তো? সৌহার্দ্য হৃদির কোনো প্রশ্নের উত্তর দিল না। ম্ল্যান স্বরে সে বলে চলল, তোমার সাথে যদি আর কখনো দেখা না হয় আমাকে মনে রাখবে তো লক্ষ্মীটি? তুমি অন্য কারো হয়ে যেও না প্লিজ, আমার হয়ে থেকে যেও। ইউ আর এ পার্ট অফ মাই হার্ট। সৌহার্দ্যের প্রতিটি শব্দ যেন হৃদির বুকের ভেতর তীরের মতো বিঁধল। একটা তীব্র ধক করে ওঠা শব্দে হৃদির হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সৌহার্দ্যের কণ্ঠে লেগে থাকা এই অদ্ভুত বিষণ্ণতা আর আকুতি হৃদির মনের ভেতরটা ওলট পালট করে দিচ্ছে। এক অজানা আতঙ্কে তার চারপাশটা যেন ক্রমশ ঝাপসা হয়ে আসতে লাগলো। হৃদির তীব্র সন্দেহ হতে লাগলো, নিশ্চয়ই সৌহার্দ্য এই মুহূর্তে বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। তার পায়ের তলার মাটিটুকু বুঝি এই মুহূর্তেই সরে যাচ্ছে, আর চারপাশটা ঘিরে ধরছে এক অজানা আশঙ্কার গভীর অন্ধকার। হৃদি আর নিজেকে সামলাতে পারল না। কান্নায় ভেঙে পড়ে হৃদি কোনো মতে ফুপিয়ে বলল, ডাক্তার সাহেব, আপনি এসব কি বলছেন? আপনার কি হয়েছে? আপনি কোথায়? আমি হৃদির অস্থিরতা শেষ হওয়ার আগেই ওপাশ থেকে সৌহার্দ্যের শান্ত স্বাভাবিক কণ্ঠ ভেসে এলো, ডোন্ট প্যানিক, আই অ্যাম ওকে হার্ট। কিন্তু হৃদির মনে কোনোভাবেই শান্তি ফিরছিল না। কান্নার তোড়ে তার কথা আটকে আসছিল। সে অধৈর্য হয়ে প্রায় আর্তনাদের মতো করে বলল, আমি আমি আপনাকে দেখতে চাই। এক্ষুনি ভিডিও কল দিন প্লিজ।
হৃদির অনুরোধ ফুরোনোর আগেই সৌহার্দের ভিডিও কল এলো। হৃদি বিদ্যুৎ বেগে রিসিভ করতেই স্ক্রিনে ফুটে উঠল সৌহার্দের কিছুটা ক্লান্ত বিধ্বস্ত এক মুখ। সে গাড়ির সিটের উপর হেলান দিয়ে বসে আছে। অন্ধকারে ঝাপসা মুখটা ভালো বোঝা যাচ্ছে না, তবুও হৃদি সৌহার্দ্যকে চোখের সামনে সুস্থ অবস্থায় দেখে হৃদির আটকে থাকা শ্বাসটা যেন বেরিয়ে এলো। কান্নায় তার মুখশ্রী ততক্ষণে লাল হয়ে গেছে। কান্নার তোপে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। সমানে ফুপিয়ে যাচ্ছে মেয়েটা। সৌহার্দ্য নিজের বউয়ের এই পাগলামি দেখে ঠোঁট কামড়ে একটু হাসলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, এত ভালোবাসেন আমায় মিসেস সৌহার্দ্য চৌধুরী? সৌহার্দ্যের মুখে নিজের নামের সাথে ওই উপাধিটা শুনতে পেয়ে হৃদির হৃদস্পন্দন যেন থমকে গেল। মুহূর্তের মধ্যে তার সমস্ত পাগলামি, কান্নাকাটি আর উদ্বেগের কথা মনে পড়ে গেল। লজ্জা আর অভিমানে হৃদির মুখটা যেন পাকা টমেটোর মতো লাল হয়ে উঠল। সে লজ্জায় নিজের দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। কিছুতে সৌহার্দ্যের চোখের দিকে তাকিয়ে থাকতে পারছে না। ইস, কিভাবে এতক্ষণ পাগলামি করছে মনে আসতেই লজ্জায় কুকড়ে গেল। সৌহার্দ্য প্রকুচকে সেই চিরচেনা বিরক্তি নিয়ে ধমকে উঠল, স্টুপিড মহিলা, তাকাও আমার দিকে, ওটা সরাও মুখ থেকে। হৃদি হাত সরিয়ে গাল ফুলিয়ে বলল, হার্টলেস ডাক্তার, 2 মিনিটেই আপনি একদম পাল্টে যান। একটু বেশিক্ষণ কি ভালো করে কিছু বলতে পারেন না? মনে হয় ভালো কিছু বললে আপনার জাত চলে যাবে। অভিমান আর লজ্জার মিশ্রণে কথাটা বলেই হৃদি ফোনটা ঠাস করে কেটে দিল। কিন্তু ফোনের ওপাশে তার হৃৎপিণ্ড তখনও অকারণে দ্রুত তালে ধুকপুক করছিল। হৃদি ফোনটা কেটে দিতেই সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। আজকের দিনটা তার জীবনের শেষ দিন হতে পারত। এই চিন্তাটা তার মনের গভীরে এক হিমশীতল স্রোত বয়ে দিচ্ছে। সৌহার্দ্যের মতো একজন শক্তপোক্ত আত্মবিশ্বাসী পুরুষের হৃৎপিণ্ড যে এভাবে ভয়ে কাঁপতে পারে তা আজ সে নিজেই প্রথম অনুভব করলো। সৌহার্দ্য চোখ বন্ধ করে অস্ফুট স্বরে ফিসফিস করে বলল, মৃত্যুকে আমি ভয় পাই না হার্ট, তোমাকে ছাড়া এই পৃথিবীটা আমার কাছে অর্থহীন। আর এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাকে একা রেখে যাওয়ার কথা ভাবলেও আমার কলিজা ছিঁড়ে আসে। তুমি তো আমার বেঁচে থাকার একমাত্র স্পন্দন, মাই হার্ট। ঘটনাটা ঘটেছিল কিছুক্ষণ আগেই। একটা জটিল ওটি শেষ করে ক্লান্ত শরীর নিয়ে সে হাসপাতাল থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হাইওয়েতে গাড়ি চালানোর সময় হঠাৎ সৌহার্দ্য অনুভব করলো তার গাড়ির ব্রেক কাজ করছে না। স্টিয়ারিং হুইলের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। গাড়িটা যেন কোনো এক অশুভ গন্তব্যের দিকে ছুটে চলেছে। সেই মুহূর্তের জন্য সৌহার্দ্যের মস্তিষ্কের সব বোধ যেন স্থবির হয়ে গিয়েছিল। সে শুধু একটা কথাই ভেবেছিল, আজকের এই বিদায়ের পর হয়তো হৃদির সাথে তার আর কোনোদিন দেখা হবে না। মৃত্যুর সেই দোরগোড়ায় দাঁড়িয়েও সৌহার্দ্যের মাথায় কেবল হৃদির কথাই ঘুরছিল। তার মনে হচ্ছিল সে যদি আজ চলে যায় তবে হৃদি হয়তো অন্য কারো হয়ে যাবে, তাকে চিরতরে ভুলে যাবে। এই তীব্র আশঙ্কা আর যন্ত্রণা তাকে যেন ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। নিজেকে স্থির রাখার শেষ চেষ্টাটুকু করে সে গাড়িটাকে রাস্তার পাশে একটি বড় গাছের সাথে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়। প্রচন্ড গতির ধাক্কায় গাড়িটা দুমড়ে মুচড়ে গেলেও সৌহার্দ্য ভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। শরীরে সামান্য আঘাত আর যন্ত্রণা থাকলেও প্রাণে সে রক্ষা পেয়েছে। রাত প্রায় 2টো। রিভার দুচোখে ঘুমের লেশ মাত্র নেই। বিছানায় এপাশ ওপাশ করতে করতে ক্লান্ত সে, কিন্তু মনটা যেন অবাধ্য ঘোড়ার মতো ছুটছে। বারবার হাতের মোবাইলটার দিকে তাকাচ্ছে রিভা। ঠিক 1 সপ্তাহ হলো ফারিসের কোনো খবর নেই। যে মানুষটা এতদিন দিনের 24 ঘন্টায় 1000 বার কল কিংবা মেসেজ দিয়ে অস্থির করে তুলতো, সে আজ 7 দিন ধরে সম্পূর্ণ নিরুদ্দেশ। রিভার জন্য এই নীরবতা মেনে নেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অথচ অদ্ভুত এক দোটানায় সে আজ বড়ই অসহায়। ফারিসকে তো একসময় সেই বলেছিল যেন বিরক্ত না করে, কিন্তু আজ ফারিসের সেই নীরবতায় কেন তার কলিজা ছিঁড়ে দিচ্ছে। নিজের ভেতরের এই অদ্ভুত যুদ্ধের কাছে হেরে গেল রিভা। কাপা কাপা হাতে দীর্ঘশ্বাস ফেলে সে ফারিসের নাম্বারে কল দিল। রিং বাজছে 1 বার 2 বার, কোনো সাড়া নেই। রিভা দমে যাওয়ার পাত্রী নয়, সে আবারও কল দিল। এবার ফোনটা রিসিভ হতেই ওপাশ থেকে ভেসে এলো ফারিসের শীতল ও গম্ভীর কণ্ঠস্বর। এত রাতে বিরক্ত করার মানে কি? ফারিসের কণ্ঠের এই অচেনা রুক্ষতা রিভাকে তাসের ঘরের মতো ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল। ফারিস কখনো তার সাথে এভাবে কথা বলেনি। রিভা আমতা আমতা করে কোনো মতে বলল, সরি ফারিস ভাই, আপনি কি রাগ করে আছেন?
ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু ভেসে এলো ফারিসের দীর্ঘ গম্ভীর নিঃশ্বাসের শব্দ। রিভা ব্যাকুল হয়ে আবার বলল, আমার সাথে কি কথাই বলবেন না? ফারিস এক মুহূর্তের নীরবতার পর নির্লিপ্ত গলায় বলল, আমার ঘুম পাচ্ছে, সকালে কথা বলবো। বলেই ফোনের অপর প্রান্তে একটা কঠোর ঠাস শব্দ হলো। কলটা কেটে দিয়েছে ফারিস। সেই তীব্র শব্দে রিভার বুকের ভেতরটা কেঁপে উঠল। ফোনটা হাত থেকে পড়ে যেতেই সে ফুপিয়ে কেঁদে উঠল। কান্নায় বুক ভেসে যাচ্ছে, চোখের জলে বালিশ ভিজে একাকার। অবশ আর কাপা হাতে আবারও মোবাইলটা তুলে মেসেজ টাইপ করতে শুরু করলো সে। সরি ফারিস ভাই, আপনাকে আর কখনো কষ্ট দিব না, প্লিজ আমাকে মাফ করে দিন। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। ঘড়ির কাঁটা তখন ভোর 5টার ঘরে। রায়দা শেখের বাসার সামনে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য। দরজার কলিং বেলটা চাপতে গিয়েও সে হাত সরিয়ে দিল। পকেট থেকে ফোনটা বের করে সরাসরি রায়দা শেখকে ডায়াল করলো সে। ওপাশ থেকে রায়দা শেখের ঘুম ছড়ানো কণ্ঠস্বর আসতেই সৌহার্দ্য শান্ত অথচ নিস্তেজ গলায় বলল, খালামণি, দরজাটা একটু খুলবে প্লিজ? কথা শেষ করেই ফোনটা রেখে দিল সে। রায়দা শেখ আধো ঘুমে দরজা খুলতেই তার বুকটা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা সৌহার্দ্যের এই চেহারা তিনি ভাবতেই পারেননি। চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো, হাতে ব্যান্ডেজ আর কপালের এক পাশাপাশ দিয়ে গড়িয়ে পড়া রক্ত যেন শুকিয়ে একাকার হয়ে আছে। উদ্বিগ্ন হয়ে তিনি আর্তনাদ করে উঠলেন, এই কি অবস্থা তোর? কি হয়েছে আব্বু? এসব কিভাবে হলো? সৌহার্দ্য গম্ভীর মুখে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলো। তার গলার স্বর ভারী আর গমগমে। ডোন্ট প্যানিক খালামণি, তেমন কিছু না, ছোটোখাটো একটা দুর্ঘটনা, ইটস ওকে। বলেই রায়দা শেখের পাশ কাটিয়ে সে সোজা রিদির রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভেতরে ঢুকে দরজাটা আলতো করে আটকে দিল সে। সামনের দিকে তাকাতেই তার হৃৎপিণ্ডের গতি যেন মুহূর্তেই 1000 গুণ বেড়ে গেল। বিছানায় রিদি অঘরে ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে তার পরনের পোশাক কিছুটা সরে গেছে। লেডিস টি শার্টের নিচ দিয়ে তার কোমল উদরদেশ অনাবৃত হয়ে আছে। সেই দৃশ্য দেখে সৌহার্দ্যের পুরুষালী সংযম যেন মুহূর্তে ধুলোয় মিশে গেল। তার চোখের দৃষ্টিতে এক তীব্র নেশার আবেশ ভর করলো। সেদিকে তাকিয়ে বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, উফ, এই স্টুপিডটা আমাকে পাগল না মানিয়ে যেন দম নেবে না। বলেই ধীরে ধীরে রিদির দিকে এগিয়ে গেল। তীব্র ব্যাকুলতায় সে রিদির পাশে গিয়ে বসলো। চোখ দুটো শক্ত করে বুঝে সে বারবার গভীর দীর্ঘশ্বাস ফেলল, নিজের উত্তাল মনকে শান্ত করার এক ব্যর্থ চেষ্টায়। কিন্তু আজ কোনো বাধি যেন বাঁধছে না তার অবাধ্য হৃদয়। শেষমেশ নিজেকে আর সামলাতে পারল না সে। হৃদির অনাবৃত উদরে নিজের মুখ ডুবিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। একবার নয়, বারবার, কয়েকবার। এরপর সে ধীরে ধীরে হৃদির একদম কোল ঘেঁষে শুয়ে পড়ল। হৃদির বুকের উষ্ণতায় নিজের মুখটা গুজে দিয়ে দুই হাতে তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। কতদিনের জমানো ক্লান্তি, কত না পাওয়া হাহাকার যেন হৃদির শরীরের সেই মায়াবী উষ্ণতায় মুহূর্তেই মিলিয়ে যেতে লাগলো। পরম আবেশে সৌহার্দ্য চোখ বুঝল। মনে হলো জীবনের সমস্ত যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফেরার সার্থকতা যেন এই একটি মুহূর্তের শান্তির মাঝেই লুকিয়ে আছে। ভোরের প্রথম আলো জানালার পর্দা ছিঁড়ে এসে পড়ল হৃদির চোখে মুখে। ঘুমের ঘোর কাটার আগে সে অনুভব করলো বুকের ওপর ভারী কিছুর অস্তিত্ব। নিঃশ্বাসের সেই পরিচিত উষ্ণ ছোঁয়া হৃদির ভেতরে এক তীব্র শিহরণ জাগিয়ে তুলল। চোখ মেলতেই তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্যে থমকে গেল। সৌহার্দ্য তার বুকের ওপর মুখ গুজে পরম শান্তিতে ঘুমিয়ে আছে সে। হৃদির একটা হাত আলতো করে সৌহার্দ্যের চুলের ভাঁজে জড়িয়ে। একই স্বপ্ন? গত রাতেই তো কথা হয়েছে, চট্টগ্রাম আসার কথা তো একবারও বলেনি সে। অবিশ্বাস নিয়ে হৃদি আবার চোখ বুঝলো, তারপর খুলল। না, ভুল দেখছে না সে, সত্যি সত্যি সৌহার্দ্য তার কাছেই। হৃদির ঠোঁটের কোণে এক নির্মল হাসি ফুটে উঠল। আঙ্গুলের ডগায় আলতো করে সরিয়ে দিল সৌহার্দ্যের এলোমেলো চুল। ওকে নিজের বুক থেকে সরাতেও যেন হৃদির মন সায় দিচ্ছিল না। কেমন শান্তিতে ঘুমাচ্ছে। এভাবে কিছুক্ষণ থাকার পর হাত বাড়িয়ে মোবাইলে সময় দেখেই হৃদি চমকে উঠল। প্রায় 8টা বেজে গেছে। সে আলতো করে সৌহার্দ্যকে সরিয়ে উঠতে গেলে হঠাৎ তার চোখ পড়ল সৌহার্দ্যের কপাল ঘাসা ওই ব্যান্ডেজটার দিকে। বুকের ভেতরটা ধক করে উঠল। তার মানে কাল রাতের মনের ভয়টাই সত্যি ছিল। সৌহার্দ্যের কিছু হয়েছে, এজন্যই কাল রাতে ওসব অদ্ভুত কথা বলছিল। উঠে বসতেই আবার তার চোখ গেল হাতের ব্যান্ডেজের ওপর।
হৃদি ফুপিয়ে কেঁদে উঠল। অঝোর ধারায় কাঁদছে সে। সৌহার্দ্যের কাঁধটা দুই হাতে ধরে জোরে ঝাঁকুনি দিয়ে আর্তস্বরে বলে উঠল, আপনার এমনটা কিভাবে হলো ডাক্তার সাহেব? রাতে আমাকে কিছু বললেন না কেন? হৃদির ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল সৌহার্দ্যের। দু চোখ ঘোর লাগা ঘুম, মেজাজটাও তুঙ্গে। হৃদির দিকে তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে ধমকে উঠল সে। স্টুপিড মহিলা, সকাল সকাল মরা কান্না শুরু করে দিয়েছ কেন? শান্তিতে ঘুমাতেও দেবে না? সৌহার্দ্যের ধমকে হৃদি দমল না, উল্টে আরো ঝুঁকে এসে ধরা গলায় বলল, আগে বলুন এমনটা কিভাবে হলো? এই জন্যই রাতে আমাকে ওসব কথা বলেছিলেন। এবার সৌহার্দ্য বিরক্তির চরম শিখরে পৌঁছলো। ভ্রু কুচকে খাটের সাথে হেলান দিয়ে উঠে বসলো সে। হৃদির দিকে তাকাতেই তার নজর আটকে গেল। মেয়েটির মায়া ভরা চোখ জোড়া জলে টলমল করছে। এক রাশ উদ্বেগ তার পুরো মুখ জুড়ে। হঠাৎই রাগটা পানি হয়ে গেল সৌহার্দ্যের। আলতো করে হৃদির গালের ওপর হাত রাখলো সে। বড় আঙ্গুলের আলতো ছোঁয়ায় মুছে দিল চোখের পানি। স্বরটা অস্বাভাবিক রকমের নরম হয়ে এলো। ডোন্ট ক্রাই হার্ট, ইটস নর্মাল। দেখো, কিছুই হয়নি আমার। আই অ্যাম ওকে নাও। সৌহার্দ্যের এই আদরের স্বরও যেন শান্তি দিল না হৃদিকে। গত কয়েকটা দিন ধরে তার মনের ভেতর কেমন যেন একটা অজানা ভয় কুগাইছে। সে কিছু একটা বলতে চাইলো, কিন্তু সৌহার্দ্য থামিয়ে দিল তাকে। গলার স্বর গম্ভীর করে বলল, 2 দিনের মধ্যে আমরা ঢাকা ব্যাক করছি। তোমার প্রয়োজনীয় সব গুছিয়ে নাও। হৃদি বুঝলো এই মানুষটা তার বদলি করিয়ে ফেলেছে। তাই সে কোনো প্রশ্ন না করে দীর্ঘশ্বাস ছাড়ল সে। একটু উদাস দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা চলে গেলে আপনার ওখানে ফ্ল্যাটের কি করবেন? কতগুলো টাকা নষ্ট করলেন বলুন তো? ভাড়া নিলেই তো হতো। ফ্ল্যাট কেনার দরকার ছিল কি? বউয়ের এমন অবুঝ প্রশ্নে সৌহার্দ্য আবারও বিরক্ত হলো। কপাল কুঁচকে গম্ভীর গলায় বলল, স্টুপিড মহিলা, ঢাকাতে আমার কতগুলো ফ্ল্যাট খালি পড়ে আছে তুমি জানো? আর তুমি এখানে একটা ফ্ল্যাট নিয়ে টেনশন করছো। হৃদির মাথায় হঠাৎই দুষ্টু বুদ্ধি খেলে গেল। একটু জ্বালাতন করার জন্যে একটা দীর্ঘশ্বাস ফেলে মুখটা গোমড়া করে বলল, আপনার তো টাকার পাহাড়, তবু তো খাওয়ানোর ভয়ে একটা মাত্র বউকে মেনে নেন না, প্যাঁচা মুখ লোক। বলেই মুখটা ভার করে নিল। সৌহার্দ্য এবার সত্যি সত্যি বিরক্ত। হৃদির দিকে কপাল কুঁচকে তাকিয়ে ধমক দিয়ে উঠল, স্টুপিড মহিলা, তুমি না খেয়ে আছো আর সারাক্ষণ এত মুখ চালাও কিভাবে? মুখ বন্ধ করবে তোমার। বলেই অগ্নি দৃষ্টিতে তাকালো হৃদির দিকে। হৃদি সেদিকে পাত্তা না দিয়ে উল্টে রেগে গিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। কোমরে 2 হাত দিয়ে সৌহার্দ্যের দিকে কটমট করে তাকিয়ে বলল, রাতে তো ভালোবাসা মিশিয়ে কথা বলছেন যেন আমাকে ছাড়া জান চলে যাচ্ছে। রাতে ভালোবাসা দেখান, সকাল হতে এমন ছাত্রার মতো ব্যবহার করছেন কেন? সৌহার্দ্যের বিরক্তির পারদ যেন আরো এক দফা চড়ে গেল। দাঁতে দাঁত চেপে রাগী দৃষ্টিতে হৃদির তাকিয়ে সে বলল, স্টুপিড মহিলা, ভালোবাসা তো রাতেই দেখাতে হয় তাই না? তাছাড়া তুমি এমনিতে বেশিক্ষণ ভালোবাসা হজম করার মতো মহিলা নও। সরো সামনে থেকে। বলেই পাশ ফিরে শুয়ে যাবে তার আগে হৃদি রাগে দুঃখে গজগজ করতে লাগলো। আমার মতো পিচ্ছি একটা মেয়েকে কোন দিক থেকে আপনার মহিলা মনে হয়? সারাক্ষণ মহিলা মহিলা বলে মুখের ফেনা তুলে ফেলেন। প্যাঁচার মুখওয়ালা বুড়ো লোক। সৌহার্দ্য আর সহ্য করতে না পেরে অগ্নি দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে বাথরুমের দিকে যেতে যেতে বলল, সব দিক থেকেই মহিলা মনে হয়, শুধু মহিলা না, বেয়াদব মহিলা। বলেই ঠাস করে বাথরুমের দরজাটা বন্ধ করে দিল। হৃদি সেদিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। সকাল প্রায় 11টা। চেম্বারে বসে রোগী দেখায় ব্যস্ত সৌহার্দ্য। হঠাৎ ফোনটা বেজে উঠতেই স্ক্রিনের দিকে তাকিয়ে ভ্রুকুচকে গেল তার। ফারিসের ফোন। এক হাতে ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো ফারিসের উদ্বিগ্ন কণ্ঠস্বর। সৌহার্দ্য, আমি কালকে হাসপাতালের পার্কিং ফুটেজ ভালোভাবে চেক করছি, তবে সেখানে তুই বের হওয়ার আধা ঘন্টা আগে ফুটেজ মিসিং। সৌহার্দ্য এক মুহূর্ত স্থির হয়ে ভাবল। ফোনের ওপাশ থেকে আসা চাঞ্চল্যকর তথ্যটা হজম করে সে শান্ত গলায় বলল, আমার আইডিয়া তাহলে সঠিক? কেউ প্ল্যান করে করছে সবটা? ফারিস উদ্বিগ্ন কণ্ঠে পাল্টা প্রশ্ন করল, হঠাৎ তোকে মারতে চাইছে কেন? এতদিন তো তোর ক্ষতি করার মতো কিছু করেনি। তাদের টার্গেট শুধু রিধিকে আলাদা করা ছিল। সৌহার্দ্য অনেকক্ষণ ভেবে নিয়ে শান্ত গলায় জবাব দিল, ওরা বুঝে গেছে
আমার থেকে ওকে ছাড়ানো সম্ভব না। আমার কাছে যেহেতু সব প্রমাণ আছে, ওই ভিডিও এখন ওদের জন্য ভ্যালুহীন হয়ে গেছে। ফারিস দীর্ঘশ্বাস ফেলে সৌহার্দ্যের কথার সাথে সায় দিয়ে বলল, ওকে, তুই সাবধানে থাক ভাই। বাড়ির ভেতরের সাপটাকে আপাতত খুঁজে বের করা বেশি জরুরি হয়ে গেছে। ফারিসের সাথে কথা শেষ করে সৌহার্দ্য ফোনটা রাখলো। মাথার ভেতর জমানো হাজারো দুশ্চিন্তার জটগুলো এক নিমেষে ঝেড়ে ফেলে সে আবারও রোগীর দিকে মনোযোগ দিল। কালো স্যুট পরে পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে মাঝবয়সী এক লোক। চোখে মুখে তার ধূর্ততার ছাপ। তার ঠিক সামনেই রাগে ফুঁসছে এক যুবক। রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠেছে, যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইছে সে। কিছুক্ষণ নীরবতার পর যুবকটি গর্জে উঠল, কতবার বলা হয়েছে আপনাদের সৌহার্দ্যর কোনো ক্ষতি করা যাবে না, তাহলে কেন এমন করলেন? উত্তর দিন, ড্যামিট! মাঝবয়সী লোকটি কিছু বলার আগেই আরেকজন যুবক ঘরে ঢুকে শীতল গলায় বলে